বাড়িতে চলছে বিয়ের আয়োজন। আপনারা আবার ভাবেন না যে আমার বিয়েটা আমার বড় ভাই সাদিকের। অবশেষে উনি বিয়েটা করছেন। এই শালার জন্য আমি এতদিন ধরে বিয়ে করতে পারছি না, নিজেও করে না, অন্যকেও করার সুযোগ দেয় না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে ভাইকে বিয়েতে রাজি করানো হলো। আর আজকে হলুদের অনুষ্ঠান। আমি তো সেই খুশি, নাচানাচি গান হইহুল্লোড় নিয়েই পড়ে আছি। সবাই বলাবলি করছে বিয়েটা কি আমার নাকি ভাইয়ার, কারণ যার বিয়ে তার খবর নেই। ওইদিকে আমি নেচে বেড়াচ্ছি। আর নাচবো নাই বা কেন, ভাইয়ার পরেই তো আমার সিরিয়াল। হলুদ অনুষ্ঠান শেষে যে যার বাসায় ফিরে গেল, আর বাকি আত্মীয়রা ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি বন্ধু এবং কাজিনদের সাথে বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ আমার একজন কাজিন বলে উঠল, কিরে বেটা, কাহিনী কি? মানে কিসের কাহিনীর কথা বলছিস তুই? না মানে বিয়েটা তো সাদিক ভাইয়ের হচ্ছে, কিন্তু ওনার থেকে বেশি খুশি তো তোকে দেখাচ্ছে। তো হব না? জানিস কত কষ্টে ওই ভটকাটাকে বিয়েতে রাজি করেছি। ওই ভটকা তো বিয়েই করতে চাইছিল না। কিন্তু তাতে তোর লাভটা কি? সে বিয়ে করলে করুক, না করলে নাই, সেটা একান্তই ভাইয়ার ব্যক্তিগত ব্যাপার। ওরে বলদ, এই ভটকাটা যদি বিয়ে না করে তাহলে কি আমার সিরিয়াল আসবে? ও আচ্ছা, এই ব্যাপার। আমিও তো বলি, যার বিয়ে তার খেয়াল নেই আর পাড়াপড়শির ঘুম নেই। হাহা, তা এত যে লাফাচ্ছেন, বিয়েটা কাকে করবেন শুনি? জীবনে তো একটাও প্রেম করতে পারেন নাই, আবার আসছেন বিয়ে করতে? কোথায় লেখা আছে যে প্রেম না করলে বিয়ে হয় না? আর তাছাড়া আমার এসব প্রেম টেম করার কোনো ইচ্ছে নেই। ভাইয়াও তো প্রেম ছাড়াই বিয়ে করছে। মাশাল্লাহ, কি সুন্দর ভাবি। অ্যারেঞ্জ ম্যারেজ করলে সুন্দরী বউ পাওয়া যায় একটা, 100% শিওর। হয়েছে হয়েছে, থাম এবার। যা শুরু করেছিস দেখিস, ভাইয়ের বদলে কালকে তুই না কবুল বলে দিস। বললে সমস্যা কোথায়? ফ্রিতে সব পেয়ে যাবো আর কি। এসব নিয়ে সবাই অনেক হাসাহাসি করতে লাগলাম। ওইদিকে আমার ভোটকা ভাই ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। এই ভোটকাটা আসলে একটা আনরোম্যান্টিক। না হলে কি বিয়ের আগে কেউ এভাবে ঘুমায়? কই সবার সাথে গল্প করবে, আড্ডা দিবে, হবু বউয়ের সাথে কথা বলবে, তা না, নাক ডেকে ঘুমাচ্ছে। বেচারি ভাবির জন্য খুব খারাপ লাগছে। এমন একটা আনরোম্যান্টিক জামাই নিয়ে সংসার করতে হবে। পরের দিন রেডি হয়ে বরযাত্রী রওনা দিলাম কনের বাড়ির উদ্দেশ্যে। আমি কালো শার্ট প্যান্ট পরলাম, একদম ফর্মাল লুকিং, চোখে কালো চশমা, দেখতে নায়কের থেকে কম না। আপনারা হয়তো ভাবছেন এ কেমন মানুষ, নিজের প্রশংসা নিজেই করছে। আসলে আমি এমনই, যা মনে হয় তাই সরাসরি বলে ফেলি। গেটে আসতেই শুরু হলো চাঁদাবাজি। দুনিয়ার সব চাঁদাবাজি বন্ধ করা গেলেও এবং প্রতিবাদ করা গেলেও এই চাঁদাবাজি কখনোই বন্ধ করা সম্ভব নয় এবং প্রতিবাদ করাও সম্ভব নয়। কোনে পক্ষ দাবি করেছে 20,000 টাকা না দিলে নাকি গেট ছাড়বে না। আমার বন্ধুরা তর্কাতর্কি করছে আর আমি তাকিয়ে আছি একটা মেয়ের দিকে। মেয়েটা কোনে পক্ষের কেউ একজন, কি সুন্দর দেখতে, মনে হচ্ছে এর আগে কখনো এমন মেয়ে দেখিনি। মেয়েটাও অনবরত তর্ক করে যাচ্ছে আর আমি খাম্বার মতো দাঁড়িয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে চুপ থাকতে দেখে হাসান বলে উঠল, এই নয়ন, কি হয়েছে তোর? এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না ওরা কি করছে? এবার কিন্তু বাড়াবাড়ি করছে ওরা, তুই আবার কিছু বল। আমি কিছু বলার আগেই ওই মেয়েটা বলে উঠল, আমাদের দাবি একটাই, টাকা চাই, টাকা চাই। চাঁদ বড় না সূর্য বড়, দুলাভাইয়ের মন বড়। এটা সে বলছে, তার সাথে সাথে বাকিরাও বলছে, এই মেয়ে তো দেখছি আচ্ছা ফাজিল, আমরাও কি কম নাকি? আমিও বলে উঠলাম, আমাদের ভাবি আমরা নেব, গেটে কেন চাঁদা দিব? বস্তা বস্তা ময়দার সাজ, বেয়ান কেন চাঁদাবাজ? টাকা ছাড়া মানবো না, গেট আমরা ছাড়বো না। বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না, চলবে না।
এইরকম নানান কথাবার্তা চলতে লাগলো বিয়ের গেটে, কিন্তু শেষমেশ আমাদেরকেই হার মানতে হলো সুন্দরী সুন্দরী বেয়াইনদের কাছে। ওদের দাবি মোতাবেক টাকা পরিশোধ করে বর নিয়ে আমরা ভেতরে গেলাম। বরকে স্টেজে বসিয়ে সবাই মিলে কিছু ছবি তুললাম। তারপর আমি অন্যদিকে চলে গেলাম। আমি শুধু সেই মেয়েটাকে খুঁজছি, যাকে একটু আগে গেটে দেখেছিলাম। আমাকে এভাবে তাকাতে দেখে হাসান এসে বলে উঠল, কি রে, তুই এভাবে চারদিকে কাকে খুঁজছিস? পরীকে রে মামা। পরি? এই দিনের বেলায় তুই পরি পেলি কোথায়? আছে আছে, তাকেই খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তোর মনে আছে গেটে একটা সুন্দরী মেয়ে ছিল? গেটে তো অনেক মেয়েই ছিল, তুই কার কথা বলছিস? আরে ওই যে পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছিল। কি জানি বাবা, এসব খেয়াল করি নাই। তর্ক আর চিল্লাফাল্লা করতে করতেই তো গলার রক ছিঁড়ে গেছে, এসব খেয়াল করি নাই। আমি চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ চোখ গেল সেই মেয়েটার দিকে। দাঁড়িয়ে গল্প করছে আর হাসাহাসি করছে। আমি হাসানকে উদ্দেশ্য করে বললাম, ওই দেখ ওই মেয়েটা, ওই যে বাম দিকে দাঁড়িয়ে আছে। দেখেছি। আসলেই তোরে মেয়েটা অনেক সুন্দর। আর চোখ নামা, ওকে? এইটা শুধুই আমার। হাই রে, আগে কেন দেখলাম না? এত সুন্দর একটা পাখি হাতছাড়া হয়ে গেল। ফালতু কথা বাদ দিয়ে এখন এইটা বল, কিভাবে মেয়েটার সাথে কথা বলবো? সেটা তো পরে, আগে তো জানতে হবে এই মেয়েটা কে, কার কি লাগে। তা অবশ্য ঠিক, কিন্তু কিভাবে জানবো? ওয়েট, দাঁড়া, এখানে দেখতেছি। এটা বলে হাসান কোথায় জানি চলে গেল। কিছুই বুঝলাম না। আমি তাকিয়ে আছি মেয়েটার দিকে। এভাবে তাকিয়ে থাকতে হঠাৎ মেয়েটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। হওয়ারই কথা, এভাবে তাকিয়ে থাকলে তো যে কারো নজরেই পড়বে। আমি সাথে সাথে চোখ সরিয়ে ফেললাম। তারপর আর তাকানোর সাহস পাচ্ছিলাম না, কিন্তু আর চোখে বেশ বুঝতে পারছি যে মেয়েটা আমার দিকে এখনও তাকিয়ে আছে। হঠাৎ হাসান এলো। মামা, মেয়েটার নাম তামিমা, সম্পর্কে আমাদের বেআইন, মানে ভাবির আপন ছোট বোন। তুই এত কিছু কিভাবে জানলি? আরে, এসব জানা কোনো ব্যাপার নাকি আমার কাছে? তা অবশ্য ঠিক। তুই তো ডিবির থেকে কোনো অংশে কম না, যে কোনো খবরই বের করে ফেলতে পারিস। হয়েছে তোর মজা করা, এখন বল মেয়েটার সাথে মানে তামিমার সাথে কিভাবে কি করবি? কিভাবে? এখনও তো ভালো করে কথাই বলতে পারিনি। মামা, কাহিনী তো মনে হয় ঘটে যাবে। মানে? মাইয়া তো দেখি বারবার তোর দিকে তাকাচ্ছে। বলিস কি এখনও? এখনো মানে? আরে তুই যাওয়ার পর আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ওর সাথে চোখাচোখি হয়ে যায়। তারপর আমি চোখ সরিয়ে ফেলি আর তাকাইনি। মামা, লাগতা হে অভিশাপ হয়ে যায়গা, সামথিং সামথিং। ধুর, তুই আছিস অ্যাডভান্স নিয়ে, সর এখান থেকে। এটা বলে আমি অন্যদিকে চলে গেলাম। বিয়ের সব ফর্মালিটিস শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম হয়তো ভাবির সাথে তানিমাও আসবে, কিন্তু না, ও আসেনি। মনটা কিছুটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম বাসায় গেলে তো কোনো না কোনোভাবে কথা বলা যাবেই, সাথে ভালো করে পরিচয়ও হওয়া যাবে, কিন্তু তার হলো না। বাসায় এসে সবাই নতুন বর বউকে নিয়ে ব্যস্ত। সবাই বসে আড্ডা দিচ্ছে আর গল্প করছে, আর আমি মনমরা হয়ে বসে আছি। আগামীকাল বৌভাতের অনুষ্ঠান হবে, তাই বাড়িতে বিরাট আয়োজন চলছে। এসব দেখাশোনা করার জন্য বাবা, চাচা, মামারাই যথেষ্ট, তাই আমাকে আর প্যারা নিতে হচ্ছে না। হঠাৎ মনে পড়ল, কাল যদি বৌভাতের অনুষ্ঠান হয় তাহলে তো তানিমা অবশ্যই আসবে। এটা ভেবে একটু মনটা খুশি হয়ে গেল। আমাকে এভাবে একা একা হাসতে দেখে হাসান বলল, কি রে, তোকে কি জিনে বড় করলো নাকি? মানে কি আবল তাবল বলছিস? জিনে কেন ভর করবে? তা না হলে এভাবে একা একা হাসছিস কেন? এভাবে একা একা হাসা কিন্তু ভালো লক্ষণ না।
নিশ্চয়ই তোকে জিনে ভয় করছে। দাঁড়া, আমি গিয়ে মামিকে বলে আসি। একটা লাথি দিব হারামজাদা। হাহা, তা কেন হাসছিস? সেটা তোকে কেন বলবো? তুই বললে নজর লাগিয়ে দিবি। এত লাফালাফি করিস না নয়ন। আমি ভালো করেই জানি তুই কেন হাসছিস। তুই তো সামান্য নামটাও জানতি না। আমি সব জোগাড় করে তোকে বলেছি, ভুলে যাস না? অনেক বড় কাজ করেছেন আপনি, তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। অনুগ্রহ করে আমাকে দয়া করুন। হাহা, হয়েছে ভাই, থাম এবার। আমি আর হাসি কন্ট্রোল করতে পারছি না। হাস হাস, কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তোর এখন পৌষ মাস চলছে, তাই এত হাসাহাসি করছিস, আর আমার সর্বনাশ। তবে খুব বেশি দিন না, তোরও এই সর্বনাশের সময় আসবে, যখন তুইও কারো প্রেমে পড়বি। ওরে বাবা, জ্যোতিষ্ক মশাই, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকেই তো পুরো বাংলাদেশ খুঁজেছে। ধ্যাত, তোর সাথে কথা বলার চেয়ে রাস্তার কুকুরের সাথে কথা বলা ভালো। থাক তুই, আমি গেলাম ঘুমাতে। পরের দিন সকালটা শুরু হলো নতুন ভাবির হাতের চা খেয়ে। হয়তো অবাক হচ্ছেন, বউ আসতে না আসতেই কাজে লেগে পড়েছে। আসলে তেমন কিছুই না, ভাবি ইচ্ছে করেই সবার জন্য চা বানালো। মা গিয়েছিল, কিন্তু ভাবি বানাতে দিল না, বলে সে থাকতে কেন মা কষ্ট করবেন। আর সত্যি বলতে গেলে ভাবি অনেক মিশুক স্বভাবের। এই কয়দিনেই সবার সাথে এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে সেই এই বাড়িতে আছে অনেক বছর ধরে। কথায় কথায় মুখে হাসি স্পষ্ট। এরকম হেসে কথা বলা মানুষদের মন খুব ভালো এবং নরম হয়। আমি সোফায় বসে গেম খেলছি, সবাই হাসাহাসি করলেও আমি চুপচাপ হয়ে আছি। এমন সময় ভাবি এক কাপ চা আমার দিকে নিয়ে এসে বলতে লাগলো, দেবর সাহেবের কি মন খারাপ? আমি মাথা উঁচু করে তাকালাম। না, মন খারাপ না। তাহলে এভাবে চুপচাপ কেন? নাকি ভাবি পছন্দ হয়নি? পছন্দ না হলে কি আনতাম? আমি পছন্দ করেছি বলেই এই বিয়েটা হয়েছে, না হলে হতো না। তাই নাকি? তাহলে তো মনে হয় এই ঘরের হোম মিনিস্টার আপনিই। বলতে গেলে তাই, কিন্তু কেউ সেটা মানতে চায় না। কেন কেন? কে মানে না? কে আবার? আপনার আদরে হাজবেন্ড। ও আচ্ছা, ঠিক আছে, আমি বলে দেব এখন থেকে যেন আপনাকে মানা হয়। বলে দিবেন ভালো করে, আমার কথা যেন অমান্য করা না হয়। আচ্ছা, বলে দেব স্যার। এখন এই নিন চা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। দিন। আর আমাকে আপনি নয়, তুমি অথবা তুই করে বলবেন। আমি তো আপনার ছোট, তাই আপনি করে বলার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো, কিন্তু এক শর্তে। কি শর্ত? আমাকেও তুমি করে বলবে। এসব আপনি টাপনি চলবে না। আচ্ছা। আমি চায়ের কাপে চুমুক দিলাম। অনেক ভালোই হয়েছে, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে চাটা। সত্যি বলছো নাকি মন রাখার জন্য? না, আমি সত্যি বলছি। আমি কখনোই মিথ্যা বলি না, যখন যা মনে আসে সেইটা সরাসরি বলে দেই। যাক, ভালো লাগলো শুনে। আচ্ছা, তুমি চা খাও, আমি বরং ওই দিকে যাই। মা একা একা সব করছেন। আর শোনো, তুমি এখনও নতুন, সো এত কাজ করা লাগবে না, ওকে? আর কিছু লাগলে আমাকে ছোট ভাই মনে করে নির্দ্বিধায় বলবে। নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই বললাম। কিছু লাগলে সরাসরি বলবে। আচ্ছা ঠিক আছে স্যার। এটা বলেই ভাবি চলে গেল। এই প্রথম আমি ভাবির সাথে কথা বলেছি। এর আগে অবশ্য যখন গিয়েছিলাম ওনাকে দেখতে, তখন কোনো কথাই বলিনি। উনিও বলেননি, শুধুমাত্র ভাইয়ার সাথে অল্প স্বল্প কথা বলেছিল। আমি তো ভেবেছিলাম হয়তো তেমন কথা বলবে না, মিশবে না, কিন্তু না, ভাবি অনেকটাই মিশুক। আরে চুপ থাকি, বেশি সুনাম করলে আমার ভবিষ্যৎ বউ যদি শুনে তাহলে আমাকে আবার কেলাবে। দুপুর ঘনিয়ে আসলো, বাড়ি ভরে উঠল মেহমানে। ভাবির বাড়ি থেকে অনেকেই আসলো। তানিমা এসেছে, কথা না হলেও বেশ কয়েকবার
চোখাচোখি হয়েছে। যতবারই চোখাচোখি হয়েছে ততবারই দুজনে মুচকি হেসেছি, যেন এই হাসির মাধ্যমেই আমরা একে অপরের সাথে কথা বলছি। অনুষ্ঠান শেষে সবাই চলে যেতে নিল। তখন ভাইয়া আর ভাবি তানিমাকে উদ্দেশ্য করে বলল থাকতে, কিন্তু সে নিষেধ করল। ওইদিকে আমিও কিছু বলছি না, বললে সবাই আবার কি না কি ভাববে। কিন্তু আমার চোখ স্পষ্ট তানিমাকে বলছে প্লিজ থেকে যাও। তানিমাও হয়তো বুঝতে পারছে আমার চোখের ভাষা, তবে সঠিক জানি না, কারণ যেখানে এখনও মুখই কথা বলেনি সেখানে চোখ আর কি বলবে, বললেও কি সে বুঝবে? অবশেষে তানিমা থাকতে রাজি হলো। আমি তো এটা শুনে মহা খুশি। মন চাচ্ছে এখনই একটা লুঙ্গি ডান্স দেই, কিন্তু না, বাড়ি ভর্তি মানুষ আর এর মাঝে লুঙ্গিও নেই। সন্ধ্যাবেলা উঠানে বসে সবাই আড্ডা দিচ্ছে, ভাইয়া ভাবি তানিমা সহ আরও অনেকে। আমি এখনও তানিমার সাথে সরাসরি কথা বলিনি। হঠাৎ ভাবি আমাকে উদ্দেশ্য করে বলল, নয়ন, জি ভাবি। তোমাকে তো পরিচয় করিয়ে দিলাম না। ও হচ্ছে তানিমা, আমার ছোট বোন। আর ও হচ্ছে নয়ন, আমার তানিমা। একে অপরের সাথে কুশল বিনিময় করলাম। এর থেকে বেশি আগানো যাবে না, নয়তো আবার বিপদ। হাই, আমি নয়ন। আমি তামিমা। আপনি কিসে পড়াশোনা করেন? অনার্স সেকেন্ড ইয়ারে। আর আপনি? আমিও সেকেন্ড ইয়ারে। কোন ডিপার্টমেন্টে? ম্যানেজমেন্ট। ওয়াও, আমিও তো ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। বাহ, তাই নাকি? তাহলে তো দুজনের মধ্যে অনেক মিল। এরপর দুজনের মাঝে আর কোনো কথা হয়নি, তবে কথার মাঝেই এক ধরনের অদ্ভুত স্বস্তি ছিল, যেন দুজনেই বুঝে ফেলেছে আজকের এই ছোট্ট আলাপটা একেবারে শুরু মাত্র। পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে ঠিক হলো আমরা সবাই নদীর ধারে ঘুরতে যাব। এই কয়েকটি দিন এত ঝামেলা ছিল, একটু ফ্রেশ এয়ার দরকার। একদম ঠিক বলেছো ভাবি। পাশেই একটা লেক আছে, সেখানে গেলে মেজাজটাও ভালো হয়ে যাবে। ছবি তোলার জায়গা ভালো হলে আমি রাজি। ছবি ছাড়া কি তোর দিন চলে? ছবি তো হবেই, তবে শর্ত হলো প্রথম সেলফি আমার সাথে। আপনি তো বেশ চালাক দেখছি। বিকেলবেলা। সবাই রেডি তো? হ্যাঁ। যাক, সময় মতো তাহলে বের হতে পারবো। হোম মিনিস্টার থাকলে এমনই হবে, সব কিছু টাইম টু টাইম, বাকি সবাই টেনশন ফ্রি। সকাল থেকে হোম মিনিস্টার শুনছি, বাসার ফাইন্যান্স মিনিস্টারও কি উনি? ফাইন্যান্স? না, সেটা তো তোমার দুলা ভাই, তবে খরচের প্ল্যান আমার। মানে বাজেট ওনার, অনুমোদন আপনার? হয়তো। আচ্ছা, ফাজিল তো আপনি। আমরা গাড়ি করে রওনা দিলাম। রাস্তায় ভাইয়া ড্রাইভ করছে, আমি আর তানিমা দুজনে জানালার বাইরে তাকালাম। নদীর ধারে পৌঁছে সবাই ঘাসের ওপর বসলাম। এখানে মূলত আসার কারণ হচ্ছে ভাইয়া এবং ভাবি। নিউ কাপলদের জন্য এই জায়গাটা বেস্ট। ওইদিকে ভাইয়া আর ভাবি তো সেই রোমান্টিক মুডে আছে। আহা, একেবারে শান্ত পরিবেশ। তোমার সাথে থাকলে সব জায়গায় শান্ত লাগে। তাই নাকি? এসব কথা বাদ দাও, আগে একটু হাঁটা যাক। হাঁটা মানে? আবার আমাকে টেনে নিয়ে যাবে? অবশ্যই। ওরা দুইজন আলাদা হয়ে হাঁটতে লাগলো। আমি আর তানিমা কিছুটা দূরে দাঁড়িয়ে নদীর দিকে তাকালাম। তোমার ছবি তুলবো? আপনি কি ছবি তুলতে পারেন? চেষ্টা করে দেখি। তানিমা পোজ দিল, আমি কয়েকটা ছবি তুলে দিলাম। নাও দেখো। এত খারাপ না, তবে এডিট ছাড়া দেওয়া যাবে না। মানে আমার ফটোগ্রাফি পাশ করলো? আপাতত পাস, পরে আবার পরীক্ষা নিব। আমরা দুজনেই হেসে ফেললাম। এদিকে ভাইয়া ভাবি ফিরে এলো। জানো, তোমার সাথে হাঁটতে গেলে মনে হয়
আমি এখনও নতুন বউ। তুমি তো আমার কাছে প্রতিদিনই নতুন। আজকে বড় বেশি কবি হয়ে গেছো মনে হয়। দোষ তোমারই। তুমি পাশে থাকলে কবি না হয়ে উপায় আছে? ভাবি লজ্জা পেয়ে একটু চুপ করল। আমি তানিমার দিকে তাকিয়ে আবার দ্রুত চোখ সরিয়ে নিলাম। সেও হাসছে। মনে মনে ভাবতে লাগলাম, যেই ভোটকাকে এতদিন আনরোমান্টিক বলে ভাবতাম, এখন তো দেখছি বেটা 100-তে 100। বিয়ে করলে মনে হয় সবাই আপনা আপনিই রোমান্টিক হয়ে যায়। সেটা ভাইয়াকে না দেখলে বুঝতেই পারতাম না। কি সুন্দর দুজনে প্রেম করছে, যেন দেখে মনে হচ্ছে ওদের অ্যারেঞ্জ না লাভ ম্যারেজ। ঘোরাঘুরি শেষে রাতে ডিনার করে সবাই বাসায় ফিরলাম। 2 দিন পর তানিমা চলে গেল, কিন্তু আমাদের কথা হতে লাগলো রোজ। কলে খুবই কম, বেশিরভাগ মেসেজেই। দুজনে অনেকটাই ফ্রেন্ডলি হয়ে যায়। ধীরে ধীরে দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। ব্যাপারটা ভাবি বুঝতে পারেন, কিন্তু উনি কিছুই বললেন না। আমিও কিছু বলি না, কারণ এখনও তানিমার সাথে এসব বিষয়ে কোনো কথাই হয়নি। তার মতামত না জেনে কিভাবে এগোই। কিন্তু আমি শিওর তানিমাও আমাকে পছন্দ করে, কিন্তু কেউই কাউকে বলছি না। কেটে গেল 2 মাস। এ 2 মাস ধরে প্রতিদিন তানিমার সাথে মেসেজে কথা হচ্ছে, কখনো ক্লাস নিয়ে, কখনো সিনেমা নিয়ে, আবার কখনো একেবারে অযথা খুনসুটি। যত বেশি কথা হচ্ছে ততই ওর প্রতি টান বেড়ে যাচ্ছে, কিন্তু আমি মুখে কিছুই বলিনি। ভেতরে ভেতরে একটা টেনশন, যদি না বলে দেই তো এরকম ঝুলেই থাকবে। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে আছি, হাতে মোবাইল, কিন্তু কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মাথায় শুধু তানিমার কথাই ঘুরছে। হঠাৎ ভাবি এসে পাশে বসলো। কি নয়ন, আজ এত চুপচাপ যে? এমনি। এমনি মানে? কিছু না কিছু তো একটা হয়েছে। আমি একটু থেমে থাকলাম, তারপর আস্তে বললাম, ভাবি তোমাকে একটা কথা বলবো। বলো। আসলে কি আসলে আর নকলে? ভাবি, আসলে আমি তানিমাকে পছন্দ করি। ভাবি বড় বড় চোখে তাকিয়ে বলল, ও মা, তাই নাকি? কবে থেকে? ওই প্রথম যেদিন বিয়েতে দেখেছিলাম, তারপর তোমাদের সাথে ঘুরতে গিয়েছিলাম। এরপর থেকেই মনে হচ্ছিল, বুঝতে পারছিলাম না কিভাবে বলবো। ওর সাথে যত কথা বলছি ততই মনে হচ্ছে ওকে ছাড়া থাকতে পারবো না। আমি তো আগেই বুঝেছিলাম, কিন্তু কিছু বলিনি, তোমাদের মুখ থেকে শুনবো বলে। কিন্তু ভাবি, যদি ও একইভাবে না ভাবে, আমি ভয় পাচ্ছি। আরে পাগল, ভয় পেলে হবে? তানিমা তো আমার বোন, আমি ওকে ভালো চিনি। ওরও তোমাকে নিয়ে কিছু ফিলিংস আছে, আমি সেটা আন্দাজ করতে পেরেছি। সিরিয়াসলি? হ্যাঁ দেবর সাহেব, তবে সরাসরি তোমার ওকে বলা দরকার। তুমি সাহস করে বলে ফেলো। যদি ও মানা করে? তাহলে অন্তত তোমার আর আফসোস থাকবে না। এভাবে পেটের মাঝে কথা চেপে রেখে কী লাভ? আর আমি তো আছি, অবশ্যই সাপোর্ট করব। আমি হালকা হেসে ফেললাম। বুকের ভেতরটা হালকা লাগলো। ধন্যবাদ ভাবি, তুমি না থাকলে আমি হয়তো আর কাউকে বলতেই পারতাম না। ধন্যবাদ কেন? তানিমা আমার কাছে যেমন, তুমিও তো আমার কাছে তেমন। আমি যদি সাপোর্ট না করি তাহলে কে করবে বলো? আমরা দুজনেই চুপ করে একটু হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি ঠিক করে ফেললাম, যা হোক না কেন তনিমাকে আমার মনের কথা বলবো। বিকেল 4টা, লেকের ধারে বসে আছি। বুকের ভেতর ধুকপুকানি যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। হাতে ফোন, তানিমাকে কল দিলাম। তুমি কোথায়? আসছি, 5 মিনিট লাগবে। 5 মিনিট যেন আধ ঘন্টা মনে হলো। অবশেষে দূর থেকে আসতে দেখলাম। সাদামাটা সালোয়ার কামিজ পরা, চুল খোলা, এসে সামনে বসে পড়ল। কি ব্যাপার, এত তাড়া করে ডাকলে কেন? না এমনি, তোমার সাথে কিছু কথা ছিল।
বলো। আমি একটু থেমে গেলাম, মাথায় সব গুলিয়ে যাচ্ছে। সাহস জড়ো করে বললাম, দেখো, অনেকদিন ধরে আমরা কথা বলছি, মজা করছি, খুনসুটি করছি, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার দিনগুলো অনেক আলাদা হয়ে গেছে। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে হলো, আমি তোমাকে পছন্দ করি অনেকটা। তানিমা কয়েক সেকেন্ড চুপ করে রইল। আমি ভেবেছিলাম হয়তো রাগ করবে, হয়তো বলবে তুমি এসব কি বলছো, কিন্তু হঠাৎ ও হেসে ফেলল। তুমি কি সিরিয়াস? হ্যাঁ, একদম সিরিয়াস। তবে যদি তোমার মনে অন্য কিছু থেকে থাকে তাহলে বলতে পারো, আমি কিছু বলবো না আর। আমি কি এতদিন এমনি এমনি তোমার সাথে কথা বলেছি, ঘোরাঘুরি মজা করেছি? আমারও তো ভালো লাগে, তবে সাহস পাইনি বলার। আমার বুকের ভেতর থেকে যেন ভারী পাথরটা বের হয়ে এলো। আমি হেসে বললাম, তাহলে আমি প্রথমে বললাম। তুমি সবকিছুতেই আগে থাকতে চাও। কিছুক্ষণ নীরবতা চলল। চারপাশে সবুজ ঘাস, দূরে কিছু পাখি উঠছে, আর হালকা হাওয়ায় পানির নরম ঢেউ খেলছে। সূর্য ধীরে ধীরে দিগন্তে মিশে যাচ্ছে। আকাশে হালকা কমলা আর গোলাপি রঙের ছোঁয়া। আমি তানিমার দিকে তাকালাম। হাওয়ায় তার চুল হালকা দুলছে, চোখে সূর্যের আলো হালকা ঝিলিক ফেলছে। প্রতিটি ছোটোখাটো মুহূর্ত যেন মনকে আরও কাছে টানে। তার হাসি, চোখের মৃদু কৌতূহল, সব মিলিয়ে হঠাৎ বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। আমি একটা গভীর নিঃশ্বাস নিই। চারপাশে নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, তানিমা, আমি আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। তানিমা চোখ বড় করে আমার দিকে তাকায়। হাওয়ার মতো নরম হাসি তার মুখে ছড়িয়ে পড়ে। এটা আমার কেমন প্রপোজ? মানে? মানে বাংলায় বললে ভালোবাসো, আবার ইংরেজিও বলছো। বলি দুটোর মিনিং তো একই, যে কোনো একটা বললেই হয়। উফ, তুমি আছো ফাজলামো নিয়ে। আচ্ছা ওকে, সিরিয়াস, তুমি কি সত্যিই বলছো? একদম সত্যি, আর কিছু ভেবো না, যা মনে হয়েছে তাই বলেছি। তানিমা কিছুক্ষণের জন্য চুপ থাকে, শুধু আমার দিকে তাকিয়ে। তারপর হেসে বলে, আমিও তোমাকে পছন্দ করি। শুধু পছন্দ? পাগল একটা, আমিও তোমাকে ভালোবাসি। এবার খুশি? অনেক। এবার তাহলে বিয়ের প্ল্যানিং করা যাক। তানিমা লজ্জায় অন্যদিকে মুখ ঘোরালো। বাব্বা, ম্যাডাম আবার লজ্জাও পান দেখছি। তো তোমার মতো কি আমাকে লজ্জাহীন পেয়েছো নাকি? না, আর আমি লজ্জাহীনই থাকতে চাই, কারণ লজ্জা থাকলে আর বাসর করা হবে না। ধ্যাত, মুখে দেখছি কিছুই আটকায় না। অতঃপর 2 মাস পর আমাদের বিয়ে ঠিক হলো। প্রথমে 2 পরিবারে একটু দ্বিমত জানাই, কিন্তু ভাইয়া আর ভাবি মিলে সবাইকে রাজি করান। শেষমেশ আমার সিঙ্গেল জীবনের অবসান ঘটল, আর আমার কোলবালিশ আত্মহত্যা করলো। মানে এখন আর বেচারার দরকার নেই, কারণ এখন আমার জন্য আমার বই আছে। রাত বাজে 12টা। তানিমা একা একা বাসর ঘরে বসে আছে আর আমার জন্য অপেক্ষা করছে। সে কখন থেকে চেষ্টা করছে ভেতরে যাওয়ার, কিন্তু আমার হারামি বন্ধুগুলা আমাকে যেতে দিচ্ছে না। শালারা ঠিকই বিয়ে করে এক একটা বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে, আর এখন আমাকে আটকাচ্ছে। আমি কোনো মতে ওদের কাছ থেকে ছুটে নিজের রুমে দৌড় দিলাম। ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। তানিমা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ধীরে ধীরে বিছানার দিকে এগোলাম, তারপর বসলাম। তানিমা একটু নড়ে চড়ে উঠল। আমি ধীরে ধীরে ঘোমটাটা সরালাম। আয় হায়, এটা কে? আমার বউ কই? মানে কি বলছো তুমি? আমি তো তোমার বউ। না, এটা হতে পারে না। আজব, কি হতে পারে না? আমি যাকে বিয়ে করেছি সে তো ছিল মানুষ,
কিন্তু এখানে তো দেখছি আসমানের চাঁদ বসে আছে। তানিমা আমার কথা শুনে হাসল। এই সারাদিনে আমি এখন তার মুখে হাসি দেখতে পেলাম। সারাদিনই সে মুখ গোমড়া করে রেখেছিল। অবশ্য এটাই স্বাভাবিক একটা মেয়ের জন্য। সব কিছু ছেড়ে সে আসে, তাই তার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। এখন তানিমাকে হাসতে দেখে ভীষণ ভালো লাগছে। তুমি তো দেখছি ভালোই ফ্ল্যাট করতে পারো, নিশ্চয়ই পুরনো অভিজ্ঞতা আছে। মোটেও না। এত সস্তা নাকি যে যে কাউকে এসব বলবো? এই কথাটা শুধুমাত্র আমার একান্ত ব্যক্তিগত মানুষের জন্য। আর তুমি হচ্ছ আমার সেই একান্ত ব্যক্তিগত মানুষ। সরি, চাঁদ। হয়েছে, এত পাম দিতে হবে না। পাম না গো, সত্যি বলছি। সেই প্রথম দেখা থেকেই তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছ। মানে আমি আবার কি কেড়ে নিয়েছি তোমার? এই যে আমার দিন রাত ঘুম জ্ঞান সবই তো তোমার দখলে। তুমি একমাত্র যে সব কিছু কন্ট্রোল করতে পারো। আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম! উফ। একটা কথা বলবো? আবার কি? আই লাভ ইউ। হুম। কি হুম? উত্তর দাও। কি উত্তর দিব? ধ্যাত, ভাল লাগে না, যাও, লাগবে না। তানিমা আমার কাছে এসে গালে একটা কিস দিয়ে বলল, আই লাভ ইউ টু মাই হাবি। আরে এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এত খুশি হওয়ার কিচ্ছু নেই, আজকের জন্যে এতটুকুই, এর বেশি কিচ্ছু হচ্ছে না। সেইটা পরে দেখা যাবে। এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও। কেন, ব্যথা করছে? না, আমার অনেক দিনের ইচ্ছে, সরি অনেক দিন না, সারা জীবনের ইচ্ছে আমার বউ আমার মাথায় হাত বুলিয়ে দিবে। তুমি আসলেই একটা পাগল। শুধুই তোমার জন্য। এখন বলো দিবে কি না। আসো। তারপর আমি তানিমার কোলে মাথা রাখলাম। সে পরম আবেশে আমার মাথায় বিলি কাটতে লাগলো। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তটা আমি উপভোগ করছি। একটা ছেলের কাছে এর থেকে বেশি আর কিছু হতে পারে না। নিজের প্রিয় মানুষটিকে আপন করে পাওয়া, তার কোলে মাথা রেখে নিঃশ্বাস নেওয়া, এসবই যথেষ্ট একটা ছেলের ক্লান্তি দূর করার জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। আশা করছি গল্পটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে আবারও মন থেকে অসংখ্য ধন্যবাদ।